ইন্টারন্যাশনাল ল, দ্যাট ইজ পাবলিক ইন্টারন্যাশনাল ল, এই নিয়ে আজকে আমরা আমাদের এই ল বাংলা চ্যানেলে আলোচনা করব। পাবলিক ইন্টারন্যাশনাল ল এর যে প্রধান জিনিসগুলো, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো আছে সবই আমরা আজকের এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। তো সবার আগে যেটা আমাদের দেখতে হবে যে ভেরিয়াস সোর্সেস অফ ইন্টারন্যাশনাল ল, অর্থাৎ ইন্টারন্যাশনাল ল যেটা রয়েছে সেটার বিভিন্ন সোর্সগুলো কী। তারপরে আমরা দেখব ভেরিয়াস সাবজেক্টস অফ ইন্টারন্যাশনাল ল, ইন্টারন্যাশনাল লয়ের সাবজেক্টগুলো কী আছে। তারপর আমরা ইন্টারন্যাশনাল লয়ের বাকি জিনিসগুলো, অর্থাৎ যেমন অ্যাসাইলাম, তারপর এক্সট্রাডিশন, তারপর অ্যাসাইলাম এক্সট্রাডিশন আমরা দেখব। তারপর আমরা দেখব ইন্টারন্যাশনাল যে ডিসপিউটগুলো হয়, যে অ্যামিকেবল মিনস অফ সেটেলমেন্ট অফ ইন্টারন্যাশনাল ডিসপিউটস, সেটা কিভাবে করা যেতে পারে এবং এক্সট্রাডিশনের সঙ্গে অ্যাসাইলামের পার্থক্য কী, সেগুলো আমরা এই ভিডিওতে এক এক করে দেখব। এবং ন্যাশনালিটি, ইন্টারন্যাশনাল লয়ের একটা মেইন কোর কনসেপ্ট হচ্ছে ন্যাশনালিটি, সেটাও আমরা দেখব। আর রেকগনিশন অফ স্টেটস, অর্থাৎ একটা স্টেট তাকে ইন্টারন্যাশনালি কীভাবে রেকগনিশান দেওয়া হয়, তা না হলে তো একটা স্টেট তার রেকগনিশান পেতে পারে না। তো সেই রেকগনিশন অফ স্টেট, সেই ইন্টারন্যাশনাল লয়ের স্টেটের রেকগনিশান, সেগুলো আমরা এই ভিডিওর মধ্যেই দেখার চেষ্টা করব। তো সবার আগে আমরা শুরু করি যে ভেরিয়াস সোর্স অফ ইন্টারন্যাশনাল ল। ইন্টারন্যাশনাল লটা রয়েছে, তার বিভিন্ন সোর্সগুলো কী কী রয়েছে। তো সোর্সের মধ্যে আন্তর্জাতিক আইনের যে বিভিন্ন উপাদানগুলো, সেগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রাইমারি সোর্স, আর তাছাড়া রয়েছে সেকেন্ডারি সোর্স। প্রাইমারি সোর্সের মধ্যে কী রয়েছে? প্রাইমারি সোর্সের মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল কোভেন্যান্টস অ্যান্ড ট্রিয়েটিস, অর্থাৎ বিভিন্ন যে চুক্তিগুলো। প্রাইমারি সোর্সের মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল কোভেন্যান্টস অ্যান্ড ট্রিয়েটিস। তারপরে রয়েছে ইন্টারন্যাশনাল কাস্টম। ইন্টারন্যাশনাল কাস্টম সেটা হচ্ছে প্রাইমারি সোর্সের আরেকটা জিনিস। তারপরে রয়েছে জেনারেল প্রিন্সিপলস অফ ল, জেনারেল প্রিন্সিপলস অফ ল। তাহলে এই যে তিনটে জিনিস আমরা বললাম, ইন্টারন্যাশনাল কোভেন্যান্টস অ্যান্ড ট্রিয়েটিস, অর্থাৎ ইন্টারন্যাশনাল চুক্তিগুলো, ইন্টারন্যাশনাল কাস্টম, আর তারপরে হচ্ছে জেনারেল প্রিন্সিপলস অফ ল, এই তিনটে হচ্ছে প্রাইমারি সোর্স। আর সেকেন্ডারি সোর্স যদি আমরা বলতে যাই, তাহলে সেখানে আসছে জুডিশিয়াল ডিসিশনস, জুডিশিয়াল ডিসিশনস অ্যান্ড টিচিংস অফ দ্য পাবলিসিস্ট, অর্থাৎ যারা বড় বড় জুরি রয়েছে তাদের যে টিচিং, তাদের যে রাইটিং, সেগুলো। এছাড়া আদার মডার্ন সোর্সেস কিছু রয়েছে, স্কলারলি রাইটিংয়ের সঙ্গে এখানে আরও কিছু রয়েছে, কিছু মডার্ন সোর্স। মডার্ন সোর্সের মধ্যে রয়েছে যে ইউএন জেনারেল অ্যাসেম্বলির যে রেজলিউশনসগুলো রয়েছে, সফট ল প্লাস জুস কডেন্স, জু কগেন্স হচ্ছে আমার একটা ইম্পর্টেন্ট টার্ম ইন্টারন্যাশনাল লয়ে। এটা হচ্ছে প্রিএম্পটরি নর্মস সাচ অ্যাজ প্রহিবিশন অফ স্লেভারি, জেনোসাইড অ্যান্ড টর্চার। জু কজেন্সের মধ্যে এইগুলো কখনোই করা যাবে না, অর্থাৎ জেনোসাইড, কোনো ল যদি এগুলোকে সাপোর্ট করে, যেমন স্লেভারি, জেনোসাইড, টর্চার, এগুলোকে যদি সাপোর্ট করে, এই ধরনের জিনিসগুলো, এগুলোকে সম্পূর্ণ ব্যান করা আছে। তাই এগুলোকে বলা হচ্ছে জু কজেন্স। জু কজেন্স দিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল লয়ের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট রয়েছে, অর্থাৎ কোনো লয়ের মধ্যে যদি এগুলো থাকে, তাহলে সেই ল বাতিল হবে। ইন্টারন্যাশনাল লয়ের ক্ষেত্রে পরিষ্কার বলা আছে জু কগেন্স কোনো ল বাতিল হবে। এবং ইউএন অ্যাসেম্বলির যে বিভিন্ন রেজলিউশনসগুলো রয়েছে, সেগুলো মিল হচ্ছে আদার সোর্স অফ ইন্টারন্যাশনাল ল। তো যাই হোক, আমরা এবার আরেকটু ডিটেলে প্রথম থেকে দেখার চেষ্টা করি যে ইন্টারন্যাশনাল লয়ের যে প্রাথমিক প্রাইমারি সোর্স, সেটা আমরা বললাম যে চুক্তি বা ইন্টারন্যাশনাল কোভেন্যান্টস অর ট্রিয়েটিস। ইন্টারন্যাশনাল কোভেন্যান্টস অ্যান্ড ট্রিয়েটিসগুলো কি? বিভিন্ন রাষ্ট্রগুলো বিভিন্ন সময় তাদের মধ্যে কিছু লিখিত চুক্তি করে। এই চুক্তিগুলো হচ্ছে একদম বাধ্যতামূলক। আমাদের এই চুক্তিগুলো সবসময় মেনে চলতে হবে, অর্থাৎ যদি কোনো চুক্তি একবার দুটো দেশের মধ্যে করা হয়, তো সেইখানে চুক্তিগুলো মেনে চলতে হবে। যেমন ইউএন চার্টার, ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস, এই ধরনের যে চুক্তিগুলো রয়েছে, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ইয়েতে মেনে চলতে হবে আর কি। চুক্তি যেগুলো রয়েছে সেগুলো, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লয়ের একটা প্রাইমারি সোর্স, হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক চুক্তি, তাদের মধ্যে ভিয়েনা কনভেনশন, ইউএন চার্টার, এগুলো রয়েছে। এখানে নিকারগুয়া ভার্সাস ইউনাইটেড স্টেটস, আইসিজে চুক্তির মাধ্যমে বাধ্যতামূলকতা নিয়ে আলোচনা করা হয়েছে। নিকারগুয়া ভার্সাস ইউনাইটেড স্টেটসের একটা
চুক্তি হয়েছিল। তারপর রয়েছে ইন্টারন্যাশনাল কাস্টম। ইন্টারন্যাশনাল কাস্টম হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল কাস্টম অর্থাৎ যে কাস্টমগুলো আমাদের ইন্টারন্যাশনালি মেনে চলা হচ্ছে সেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল কাস্টম। ইন্টারন্যাশনাল কাস্টমস অ্যাজ এভিডেন্স অফ জেনারেল প্র্যাকটিস অ্যাকসেপ্টেড অ্যাজ ল। এখানে হচ্ছে এভিডেন্স অফ জেনারেল প্র্যাকটিস, যেগুলো জেনারেল প্র্যাকটিস সেগুলোই ধীরে ধীরে আইনে পরিণত হয়। তাহলে ইন্টারন্যাশনাল কাস্টমস অ্যাজ এভিডেন্স অফ জেনারেল প্র্যাকটিস অ্যাকসেপ্টেড অ্যাজ ল, যেগুলো জেনারেল প্র্যাকটিসে থাকে সেগুলোই আমাদের আস্তে আস্তে আইনে পরিণত হয়। যেমন নন ইন্টারভেনশন নীতি, যে একজন আরেকজনের কাছে কাজে কোনো ইন্টারভেনশন করবে না, যাদের মানে একটা দেশের বা রাজ্যের সভরেনিটিটা বজায় থাকে, সেটা একটা কাস্টমের মধ্যে একটা পার্ট। স্টেট প্র্যাকটিস, যেখানে যেটা চলছে দীর্ঘদিন ধরে যেটা প্র্যাকটিস করা হচ্ছে, ওপিনিয়ন জুরিস, সেগুলো সবই এটার মধ্যে পড়ছে। কাস্টমারি ল ইজ বাইন্ডিং অন অল স্টেটস এক্সেপ্ট পাসিস্ট অবজেক্টস। এগুলোর মধ্যে দ্য প্রহিবিশন অফ জেনোসাইড অ্যান্ড আদার প্রিন্সিপলস অফ সভরেন ইকুয়ালিটি, এরকম জিনিসগুলো রয়েছে কাস্টমারি অফ ইন্টারন্যাশনাল ল। তো এবার রয়েছে ইন্টারন্যাশনাল 3 নম্বর জিনিস, সেটা হচ্ছে জেনারেল প্রিন্সিপলস অফ ল, আইনের সাধারণ নীতি। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লয়ের আর একটা সোর্স। যেমন প্যাক্টা সুন্ট সার্ভেন্ডা, চুক্তি মানতে হবে। আমরা প্রথমে যেটা বললাম যে ইন্টারন্যাশনাল কোভেন্যান্টস অ্যান্ড ট্রিটিস। তো জেনারেল প্রিন্সিপলস অফ ল কী বলে? জেনারেল প্রিন্সিপাল ল বলছে প্যাক্টা সুন্ট সার্ভেন্ডা, অর্থাৎ চুক্তি যেটা করা আছে, প্যাক্টা সুন্ট সার্ভেন্ডা, চুক্তি যেটা করা আছে সেটাকে মানতে হবে। আইনের সাধারণ নীতির মধ্যে এটা হয়েছে বিভিন্ন দেশের আইনে সাধারণ নীতি বা আন্তর্জাতিক আইনে প্রয়োগ করা হয়। যেমন প্যাক্টা সুন্ট সার্ভেন্ডা যা চুক্তির ক্ষেত্রে বাধ্যতামূলক। প্যাক্টা সুন্ট সার্ভেন্ডা এখানে চর্জো ফ্যাক্টরি কেস, পিসিআইজেতে সাধারণ নীতি নিয়ে আলোচনা করা হয়েছিল। এই চর্জো ফ্যাক্টরি কেসটা একটা ইম্পর্টেন্ট কেস। এটা ইন্টারন্যাশনাল লয়ের প্যাক্টা সুন্ট সার্ভেন্ডা, অর্থাৎ যে চুক্তি তাদের মধ্যে পরস্পর দুটো দেশের মধ্যে ছিল সেই চুক্তি মানতে হবে। চুক্তি যদি কখনও ফট করে বলে যে না আমরা এই চুক্তিটা মানবো না, চর্জো ফ্যাক্টরি কেসে সেটা বলা হয়েছিল যে দুটো দেশের মধ্যে যে চুক্তিটা রয়েছে সেই চুক্তিটা কিন্তু প্যাক্টা সুন্ট সার্ভেন্ডা, অর্থাৎ চুক্তি সবসময় মেনে চলতে হবে। পিসিআইজে সেটা বলেছিল। এবার হচ্ছে জুডিশিয়াল ডিসিশনস। জুডিশিয়াল ডিসিশনস এটা চলে এলো সেকেন্ডারি সোর্সের মধ্যে। ইন্টারন্যাশনাল লয়ের সেকেন্ডারি সোর্সের মধ্যে রয়েছে জুডিশিয়াল ডিসিশনস। এটা আগেরগুলোর ক্ষেত্রে যেমন ছিল, জুডিশিয়াল ডিসিশনসটা কিন্তু মানে আন্তর্জাতিক আদালতের যে রায় সেগুলো একটা প্রেসিডেন্ট তৈরি করে এবং সেগুলো মেনে চলতে হবে। আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের রায়, এবং লোটাস কেস এখানে আন্তর্জাতিক আইনের একটা প্রয়োগ নিয়ে আলোচনা করেছে লোটাস কেস। লোটাস কেসের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের যে ন্যাশনাল সভরেনিটি সেটা ক্ষেত্রটা অনেক বিস্তৃত হয়েছিল লোটাস কেসের ক্ষেত্রে। এখানে একটা ফরাসি জাহাজ, একটা তুর্কির দেশের যে দুটো জাহাজ, তারা সমুদ্রের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়ে এবং সেক্ষেত্রে ফরাসি জাহাজ তুর্কি জাহাজটাকে ডুবিয়ে দেয়। তারপরে কি হয়েছিল, সেখানে ফরাসি জাহাজটা যখন তুর্কিতে উপনীত হয়, তুর্কির উপকূলে, তখন ওরা সেই ফরাসি জাহাজের ক্যাপ্টেনকে ধরে ওখানে বিচার ব্যবস্থা শুরু করে এবং আটজন যে তুর্কির লোক মারা গেছিলো সেই জন্য ওরা তখন বিচার শুরু করে এবং সেইভাবে তারা কারাদণ্ড দেয়। ফরাসি জাহাজের যে ক্যাপ্টেন ছিল তার, পরবর্তীকালে এরা বলে যে না, তুর্কির এই ক্ষমতাটা নেই এভাবে বিচার করার, যেহেতু ফরাসি জাহাজ যখন তুর্কির উপকূলে এসছে তখন তুর্কি সেটা বিচার করার ক্ষমতা নেই। কিন্তু ইন্টারন্যাশনাল কোর্টে যেটা বলে যে যেটা আইনে বারণ করা নেই তার মানে সেটা বৈধ। হোয়াট ইজ নট প্রহিবিটেড দ্যাট ইজ বেসিক্যালি অ্যাকসেপ্টেড। এই হচ্ছে লোটাস কেসের একটা বেসিক প্রিন্সিপল হলো যে হোয়াট ইজ নট প্রহিবিটেড দ্যাট ইজ অ্যাকসেপ্টেড, যেটা বারণ করা নেই সেটা অ্যাকসেপ্ট করা হচ্ছে। অর্থাৎ এরা যেহেতু তুর্কির এখানে যেহেতু ইন্টারন্যাশনাল লয়ে কোনো জায়গায় বলা ছিল না এরকমভাবে যে এইভাবে বিচার করা যাবে না, তাই জন্য তখন এটা দেশের একটা যে সভরেনিটি, দেশের যে আইন প্রয়োগের ক্ষেত্রটাই লোটাস কেসের মাধ্যমে আন্তর্জাতিক আইনের প্রয়োগ, এটা জুডিশিয়াল ডিসিশনসের ক্ষেত্রে যে প্রয়োগটা, আন্তর্জাতিক আইনের প্রয়োগটা লোটাস কেসের ক্ষেত্রে খানিকটা বিস্তৃত হয়। যদিও পরবর্তীকালে এই লোটাস কেসের পরবর্তীকালে ইন্টারন্যাশনাল আইনে আরও অনেক পরিবর্তন হয়েছে। এখন লোটাস আইনটা যে সবসময় চলে তা না, এখন পরবর্তীকালে আরও কিছু মডিফাইড আইন এসছে ইন্টারন্যাশনাল লতে। এবার ইন্টারন্যাশনাল লয়ের আরেকটা সোর্সের মধ্যে হচ্ছে স্কলারলি রাইটিং, যে আইন বিশেষজ্ঞ যারা রয়েছে তাদের যে বিভিন্ন লেখা, এদের মধ্যে ভেট্টাল এর যে লেখাগুলো রয়েছে
গ্রটিয়াস তার যে লেখা রয়েছে, তাদের যে স্কলারলি রাইটিং রয়েছে, সেগুলো ওপেনহাইমার তার যে স্কলারলি রাইটিং, সেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল লয়ের আর একটা ইম্পর্টেন্ট সোর্স। ঠিক আছে, তাহলে ইন্টারন্যাশনাল লয়ের যে সোর্সগুলো আমরা দেখলাম, তাহলে এটা হচ্ছে প্রাইমারি সোর্স আর সেকেন্ডারি সোর্স। প্রাইমারি সোর্সের মধ্যে রয়েছে কি, বিভিন্ন চুক্তিগুলো রয়েছে, তারপরে রয়েছে কাস্টমস, ইন্টারন্যাশনাল কাস্টমস আর জেনারেল প্রিন্সিপলস। আর সেকেন্ডারি সোর্সের মধ্যে রয়েছে জুডিশিয়াল ডিসিশনস, স্কলারলি রাইটিংস। এই হচ্ছে ইন্টারন্যাশনাল লয়ের বিভিন্ন সোর্সগুলো আমরা দেখে নিলাম। এবারে ইন্টারন্যাশনাল লয়ের যে সোর্সের পরে আমরা আলোচনা করব সাবজেক্ট অফ ইন্টারন্যাশনাল ল। এক্সপ্লেন দ্য ডিফারেন্ট সাবজেক্টস অফ ইন্টারন্যাশনাল ল। ইন্টারন্যাশনাল লয়ের সাবজেক্টগুলো কী? সোর্স আমরা দেখলাম যে বিভিন্ন দেশের যে চুক্তি, তারপরে স্কলারলি রাইটিং, জুডিশিয়াল ডিসিশনস, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল লয়ের সোর্স। এবার সাবজেক্টগুলো দেখতে গেলে আন্তর্জাতিক আইনের যে সাবজেক্টগুলো, সেগুলো হচ্ছে আন্তর্জাতিক আইনের যে স্টেট এর ধারণা। প্রথমে সাবজেক্টের ক্ষেত্রে হচ্ছে স্টেট বা ন্যাশনালিটি। সেই স্টেটটা কি, কোনটা একটা স্টেট বা কোনটা একটা স্টেট না। তাহলে প্রাইমারি সাবজেক্ট অফ ইন্টারন্যাশনাল লয়ের প্রাইমারি সাবজেক্টই হচ্ছে স্টেট। স্টেটটা কি, সেটা হচ্ছে মন্টেভিডিও কনভেনশন 1933। এখানে একটা স্টেট কিভাবে হবে তার 4টে বৈশিষ্ট্য বেসিক্যালি মন্টেভিডিও কনভেনশনে বলা হয়েছে। পারমানেন্ট পপুলেশন, প্রথম বৈশিষ্ট্য নাম্বার 1, ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে পারমানেন্ট পপুলেশন। তারপর হচ্ছে ডিফাইন টেরিটরি, মানে একটা স্টেট হতে গেলে একটা জায়গা বা রাজ্যের বা দেশের একটা পার্মানেন্ট পপুলেশন থাকতে হবে, তারপরে তার নির্দিষ্ট টেরিটরি থাকতে হবে, এবং সেখানে একটা নির্দিষ্ট এফেক্টিভ গভর্নমেন্ট থাকতে হবে, অ্যান্ড ক্যাপাসিটি টু এন্টার ইনটু রিলেশনস উইথ আদার স্টেটস, অর্থাৎ অন্যান্য স্টেটের সঙ্গে সে একটা যে রিলেশনে যুক্ত হতে পারে, আন্তর্জাতিক চুক্তি করতে পারে, সেই ক্ষমতাও তার থাকতে হবে। তাহলে মন্টেভিডিও কনভেনশনের 1933-তে একটা রাজ্যকে একটা দেশকে স্টেট হতে গেলে কি করতে হবে, তার পার্মানেন্ট পপুলেশান থাকতে হবে নাম্বার 1। তারপর হচ্ছে ডিফাইন টেরিটরি থাকতে হবে, নির্দিষ্ট একটা ভূখণ্ড, ওয়েল ডিফাইন টেরিটরি থাকতে হবে, এফেক্টিভ গভর্নমেন্ট, সেখানে একটা সরকার গঠন করতে হবে। অর্থাৎ প্রথমে হচ্ছে জনগণ, তারপরে হচ্ছে তার রাজ্যের একটা সীমানা, তারপরে সেখানে একটা গভর্নমেন্ট, আর বিভিন্ন চুক্তিতে অংশগ্রহণ করার ক্ষমতা। এই 4টে হচ্ছে মন্টেভিডিও কনভেনশন 1933-তে বলা হয়েছে স্টেট হওয়ার প্রাথমিক ক্রাইটেরিয়া। অর্থাৎ এই 4টে যদি কোনো স্টেট করতে পারে তবেই সেটা স্টেট, কোনো টেরিটরি যদি এটা করতে পারে তবেই সেটা স্টেট। স্টেট হচ্ছে আন্তর্জাতিক আইনের একদম প্রাইমারি সাবজেক্ট। ঠিক আছে, প্রাইমারি সাবজেক্ট। এরপরে স্টেটের পরে যদি প্রাইমারি সাবজেক্ট বলা হয় তাহলে হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। স্টেটের পরে আন্তর্জাতিক সংস্থা, যেমন ইউনাইটেড নেশনসকে একটা কিন্তু মানে সাবজেক্ট অফ ইন্টারন্যাশনাল ল বলা হয়েছে। স্টেটের পরেই ইন্টারন্যাশনাল পার্সোনালিটি দেওয়া হয়েছে আর কি, মানে স্টেট একটা ইন্টারন্যাশনালি লিগাল পার্সন। ঠিক আছে, একইভাবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এটা ইউনাইটেড নেশন পসেসেস ইন্টারন্যাশনাল লিগাল পার্সোনালিটি ক্যাপেবল অফ ব্রিঙ্গিং ক্রাইমস অ্যাগেনস্ট স্টেটস। এটা আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস রিপারেশনস ফর ইনজুরিজ কেস। এখানে প্রথম রিপারেশন অফ ইনজুরিজ কেসে আইসিজে বলে ইউনাইটেড নেশন পসেস ইন্টারন্যাশনাল লিগাল পার্সোনালিটি। অর্থাৎ ইউনাইটেড নেশনকে একটা লিগাল পার্সোনালিটি হিসাবে প্রথম বলে হচ্ছে আইসিজে 1949-এ। আইসিজে 1949-এ বলে রিপারেশন অফ ইনজুরিজ কেসে যে ইউনাইটেড নেশনে একটা ইন্টারন্যাশনাল লিগাল পার্সোনালিটি আছে, ইউনাইটেড নেশনের। অর্থাৎ স্টেটের যেমন একটা লিগাল পার্সোনালিটি রয়েছে ইন্টারন্যাশনাল লয়ে, তেমন হচ্ছে ইউনাইটেড নেশনের একটা লিগাল পার্সোনালিটি আছে। আইসিজে প্রথম এটা বলে 1949-এ। পরবর্তীকালে হুকেও একইভাবে আইএমএফ বা ইউরোপিয়ান ইউনিয়ন, এগুলো সবই হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এবং এগুলো সবই একটা লিগাল পার্সোনালিটি আছে। তাহলে লিগাল পার্সোনালিটি যে ধরনের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের উদাহরণ দিতে গেলে আমরা বলবো ইউনাইটেড নেশন, আইএমএফ, WTO, ইউ, ঠিক আছে, ইউরোপিয়ান ইউনিয়ন, এগুলো সবই হচ্ছে ইন্টারন্যাশনাল পার্সোনালিটির মধ্যে পড়ছে, লিগাল পার্সন আর কি। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এটা হচ্ছে একটা লিগাল পার্সন। তো এবার হচ্ছে ইন্ডিভিজুয়ালও একটা ইন্টারন্যাশনাল লয়ের একটা মোস্ট
ইম্পর্টেন্ট সাবজেক্ট। ইন্টারন্যাশনাল লয়ের 3টে ইম্পর্টেন্ট সাবজেক্টের মধ্যে প্রথমে আসছে স্টেট, তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তারপরে হচ্ছে ব্যক্তি। এই ব্যক্তির ক্ষেত্রটা মানে সব ক্ষেত্রে প্রথমের দিকে এটা একদমই অ্যাকসেপ্টেড ছিল না, কিন্তু নুরেমবার্গ ট্রায়াল যেখানে ব্যক্তিকে আন্তর্জাতিক অপরাধের জন্যে দায়ী করা হয়, এই নুরেমবার্গ ট্রায়ালে আন্তর্জাতিক অপরাধে যখন ব্যক্তিকে দায়ী করা হলো, তখন সেখান থেকে কিন্তু আলটিমেটলি ইন্টারন্যাশনাল লয়ের ক্ষেত্রে ব্যক্তির একটা ইম্পর্টেন্স চলে এলো। এটা তোমার 1945-এ এই নুরেমবার্গ ট্রায়ালটা হয়েছিল। তো নাৎসি বাহিনীর বিরুদ্ধে যারা করেছিল, তখন এখানে নুরেমবার্গ ট্রায়ালটা তাদের বিরুদ্ধে করা হয়েছিল এবং বলা হয়েছিল যে এরা ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল, এবং তাদের ধরে ধরে বিচার করা হয়েছিল এবং বেশ কিছু জনের কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছিল নুরেমবার্গ ট্রায়ালে। তো সেখান থেকে ইন্টারন্যাশনাল আইনে ব্যক্তিরাও একটা মানে ইন্টারন্যাশনাল লয়ের সাবজেক্ট হিসাবে আসে। এবারে নন স্টেট এন্টিটিস যেমন এনজিও এরাও কিন্তু ইন্টারন্যাশনাল লয়ের একটা সাবজেক্ট। মাল্টিন্যাশনাল এনজিও যেমন নন গভর্নমেন্ট অর্গানাইজেশান, মাল্টিন্যাশনাল কর্পোরেশনস, এরাও কিন্তু ইন্টারন্যাশনাল লয়ের একটা সাবজেক্ট হতে পারে। এছাড়া হোলিসি বিভিন্ন এর মধ্যে আছে। এখানে এটা হোলিসি যেটা রয়েছে, হোলিসিটা আমাদের এখানে আমরা এর মধ্যে দিইনি, কিন্তু আলোচনা করে দিচ্ছি। হোলিসি এনজয়েস ইউনিক পজিশনস অ্যাজ এ সাবজেক্ট ইন্ডিপেন্ডেন্ট অফ টেরিটোরিয়াল স্টেটহুড। It maintains diplomatic relations with numerous states and participates international conference and treaties as a recognized international legal person. তাহলে হোলিসিও একটা ইন্টারন্যাশনাল লিগাল পার্সন হিসাবে আছে। এছাড়া ন্যাশনাল লিবারেশন মুভমেন্টসের ক্ষেত্রেও ইন্টারন্যাশনাল লয়ে প্যালেস্টাইন পিএলও যেমন রয়েছে, তো ওই পিএলও একটা ইন্টারন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে এরাও কিন্তু একটা সাবজেক্ট হিসাবে আছে। তাহলে আমাদের ইন্টারন্যাশনাল লয়ের যে সাবজেক্টগুলো, সেক্ষেত্রে আমরা দেখলাম যে মেন সাবজেক্ট অফ ইন্টারন্যাশনাল ল সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লয়ের যে প্রথম সাবজেক্ট সেটা হচ্ছে আমাদের স্টেট, তারপরে রয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো, তারপরে রয়েছে ইন্ডিভিজুয়াল, তারপরে হচ্ছে নন স্টেট এন্টিটিস, মানে নন স্টেট এন্টিটিসের মধ্যে যে টেমএনসিগুলোর মধ্যে পড়ছে। এছাড়া রয়েছে হোলিসি, এছাড়া রয়েছে ন্যাশনাল লিবারেশন মুভমেন্টস, যেমন তার মধ্যে রয়েছে পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, এই ধরনের অর্গানাইজেশনগুলো এরা। এই হচ্ছে আমাদের আন্তর্জাতিক আইনে যে সাবজেক্ট তার তাহলে সাবজেক্টের গুরুত্ব কী, আন্তর্জাতিক আইনের অধীনে কাদের অধিকার আর দায়িত্ব আছে তা নির্ধারণ করে এই যে সাবজেক্ট। রাষ্ট্র, সংস্থা, ব্যক্তির মধ্যে সম্পর্ক নির্ধারণ করে সাবজেক্ট। আন্তর্জাতিক শান্তি নিরাপত্তায় এই সাবজেক্টগুলো কাজ করে। এর মধ্যে রিলেটেড কেস ল হচ্ছে নোটবোহম কেস, লিঞ্চেস্টাইন এবং ভার্সাস গুয়েতমালা। এই নোটবোহম কেস হয়েছিল লিঞ্চেস্টাইন ভার্সাস গুয়েতমালার মধ্যে। এখানে নোটবোহম একজন জার্মান নাগরিক ছিল, তিনি গুয়েতমালাতে ব্যবসা করতেন। তো যখন গুয়েতমালাতে কিছু যুদ্ধ লাগে, তখন উনি ওখান থেকে ব্যবসাপাতি গুটিয়ে মানে সমস্যা ছিল বলে উনি চলে যান লিঞ্চেস্টাইন এরা একটা ছোট্ট দেশ, অস্ট্রিয়া আর সুইজারল্যান্ডের মধ্যে একটা ছোট্ট দেশ হচ্ছে লিঞ্চেস্টাইন। ওখানে উনি নাগরিকতা নিয়ে নেন এবং যখন গুয়েতমালা তাকে গ্রেপ্তার করতে যায়, তখন তিনি লিঞ্চেস্টাইনে থাকে। তখন লিঞ্চেস্টাইন বলে, না, উনি আমাদের রাজ্যের, তুমি গুয়েতমালায় গ্রেপ্তার করতে পারবে না। এই নিয়ে একটা বিরোধ বাধে। তখন আইসিজে ইন্টারন্যাশনাল কোর্টে যখন বিরোধ হয়, তখন কিন্তু তার ন্যাশনালিটি লিঞ্চেস্টাইনের তো বেসিক্যালি ছিল গুয়েতমালায় তিনি ব্যবসা করতেন, কিন্তু তিনি তো লিঞ্চেস্টাইনের লোক ছিলেন না। নোটবোহম তো লিঞ্চেস্টাইনের লোক ছিলেন না। তিনি সুবিধা নেওয়ার জন্য জাস্ট ফট করে গিয়ে লিঞ্চেস্টাইনে তিনি ন্যাশনাল, ওখানে তিনি নাগরিকতা নিয়েছিলেন। কিন্তু তার সঙ্গে লিঞ্চেস্টাইনের কোনো কাস্টমের বা ছোটোবেলা থেকে সোশ্যাল কোনো কিছুর কোনো যোগসাযোগ ছিল না। তখন তার যে ন্যাশনালিটি, সেটা কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস মানে না নোটবোহম কেসে। বলে না, এভাবে কিন্তু তাহলে জেনুইন রিলেশনশিপ, এখানে এই নোটবোহম কেসের মধ্যে যেটা হলো যে জেনুইন রিলেশনশিপ থাকতে হবে। জেনুইন রিলেশনশিপ না থাকলে কিন্তু তাকে তার ঠিক নাগরিক বলে মেনে নেওয়া হবে না। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লয়ের একটা ইম্পর্টেন্ট জিনিস। এবার ইন্টারন্যাশনাল লয়ের ক্ষেত্রে আমরা অ্যাসাইলাম, একটা ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল লয়ের ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে অ্যাসাইলাম নিয়ে কিছুটা আলোচনা করা যেতে পারে। অ্যাসাইলাম হচ্ছে একটা দেশের
কেউ নিরাপত্তার সূত্রে যখন অন্য একটা দেশে আসে তখন তাকে অ্যাসাইলাম চেয়ে এক দেশের নাগরিক আর এক দেশে আসতে পারে। যখন কোনো ব্যক্তি বিভিন্ন এখন যুদ্ধ বা অন্য কোনো ক্ষেত্রে এক দেশ থেকে অন্য দেশে সে সাহায্য চাইতে আসে তখন তাকে অ্যাসাইলাম বলা হয়। এটা মানবাধিকারের একটা গুরুত্বপূর্ণ দিক এবং আন্তর্জাতিক আইনে এটা একটা স্বীকৃত। অ্যাসাইলামের ক্ষেত্রে ব্যক্তিকে নিরাপত্তা প্রদান করে সেই দেশ, যে দেশ যখন নিরাপদ থাকে না তখন সে দেশ ব্যক্তিকে নিরাপত্তা দিতে বাধ্য থাকে।